সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মমতা ব্যানার্জির জয় বাংলা স্লোগান নিয়ে বিতর্ক পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বৃহত্তর বাংলাদেশ গড়ার পায়তারা করছে তৃণমূল, অভিযোগ বিজেপির। হঠাৎই তুঙ্গে তাইপে বেইজিং উত্তেজনা, সাগরে পাল্টাপাল্টি মহড়া। তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলেই যুদ্ধ, কঠোর হুঁশিয়ারি চীনের। করোনায় মৃতের সংখ্যায় ভারতকে ছাড়ালো মেক্সিকো। ভাইরাসের বিস্তার রোধে ব্রিটেন, আরব আমিরাত ফ্লাইট বন্ধ। প্রাণহীন বিশ্বের ব্যস্ততম বিমান রুট। সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। পশ্চিমবঙ্গে বৃহত্তর বাংলাদেশ গড়তে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ধারাবাহিক ফেসবুক পোস্টে এমন অভিযোগ করেছেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি মমতার দেয়া জয় বাংলা স্লোগানকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে বিরোধীরা। এসব কুরুচিপূর্ণ পোস্ট বিজেপি নেতার মানসিক অবসাদের বহিঃপ্রকাশ বলে প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নিমন্ত্রিত করকে उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता है। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে বিজেপি নেতা সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনির বিপরীতেই ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ক্ষোভ। জয় হিন্দ, জয় বাংলা। কিন্তু সেটাকেই রাজনৈতিক হাতিয়ার বানালো বিরোধীরা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। একই সাথে বলেন, বৃহত্তর বাংলাদেশের লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন মুখ্যমন্ত্রী। তাদের কোর্ট ওদের অফিসিয়াল স্লোগান কেন ওখান থেকে চুরি করবেন? ওখান থেকে ভোট চুরি করবেন, ওখান থেকে প্রচারের জন্য অভিনেতা চুরি করবেন, ওখান থেকে স্লোগান চুরি করবেন, তারপরে বলবেন আমি বসে আছি। আর ভারতের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এলে বলবেন বহিরাগত। তারপরে উনি কি করতে চাইছেন? এটাকে পশ্চিমবাংলাদেশ তৈরি করতে চাইছেন। একই দিন 2019 সালের লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির সমাবেশে বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস এবং পূজায় ক্রিকেটার সাকিবের অংশগ্রহণের ছবিও পোস্ট করেন তিনি। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য ক্ষমতাসীনদের অভিযোগ, বিজেপি পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি করছে সেটা নিন্দনীয়। কুরুচিকর পোস্ট আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হলে যা হয়। আর একটা হচ্ছে দিলীপ বাবুর একটা মানসিক অবসাদ কাজ করছে, কারণ রাজ্য বিজেপিটা গ্রেটার তৃণমূল হয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে তো দিলীপ বাবুকে বলতে হয় যে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তারা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করে। পারস্পরিক বাকযুদ্ধের মধ্যে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে সে সময়ই গেরুয়া শিবিরে যোগ দিবেন তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া ও প্রবীর ঘোষাল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের রাজধানী দিল্লিতে আবারও সহিংসতা হয়েছে আন্দোলনরত কৃষক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে। বৃহস্পতিবার দিল্লি হরিয়ানা সীমান্তে হাজারো কৃষক বিক্ষোভ করছিলেন নিজেদের দাবি আদায়। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে তা মানেননি কৃষকরা। পিছু হটার মানে আত্মসমর্পণ বলেও বিক্ষোভ জারি করেন কৃষক নেতারা। বিতর্কিত 3 কৃষি আইন বাতিলের দাবিতে সেপ্টেম্বর থেকে চলছে টানা বিক্ষোভ, যাকে দেখা হচ্ছে মোদী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা করলেই যুদ্ধ বেঁধে যাবে, কঠোর ভাষায় এই হুঁশিয়ারি দিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় বেইজিং আরও জানায় সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত চীনের সামরিক বাহিনী। বেইজিংয়ের সাথে সংঘাতে যেতে না চাইলেও তাইওয়ানের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। দুদিন আগে তাইওয়ানের বিমান বাহিনীর এমন মহড়ায় প্রকম্পিত হয় দক্ষিণ চীন সাগরের আকাশসীমা। নিজেদের নতুন যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে শক্তিমত্তা জানান দেয় তাইওয়ান, যার স্পষ্ট লক্ষ্য চীন। তাইওয়ানের অভিযোগ, গেল সপ্তাহ থেকেই দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের যুদ্ধ বিমান লক্ষ্য করা যাচ্ছে। তাইওয়ানের সাথে উত্তেজনার মধ্যে সাগরে যৌথ বাহিনীর মহড়া শুরু করেছে চীনও। একই সাথে বেইজিংয়ের তরফ থেকে এলো কড়া হুমকি। বেইজিং বলছে স্বাধীনতা ঘোষণা দিলে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে বেইজিং। বিদেশি হস্তক্ষেপ এবং উস্কানি বন্ধ রাখার হুঁশিয়ারিও শি জিনপিং সরকারের। সেখানকার বর্তমান নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিতের জন্য পুরোপুরি প্রস্তুত চীনের সামরিক বাহিনী। আমরা তাইওয়ানের স্বাধীনতাকামীদের সতর্ক করতে চাই, যারা আগুন নিয়ে খেলছেন তারা ধ্বংস হয়ে যাবে। তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা মানেই হচ্ছে যুদ্ধ।
আগের প্রশাসনগুলোর ধারাবাহিকতায় তাইওয়ানের প্রতি সমর্থন অব্যাহত আছে যুক্তরাষ্ট্রের। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে রণতরীও পাঠিয়েছে পেন্টাগন, তবে সরাসরি সংঘাত থেকে বিরত থাকার আহ্বান বাইডেন প্রশাসনের। অকারণেই চীন ও তাইওয়ানের মধ্যে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই সামরিক শক্তির এভাবে মুখোমুখি হওয়াটা একেবারেই অপ্রয়োজনীয় বলে মনে করে পেন্টাগন। কোনো ইস্যুতে বিরোধ থাকলে আলোচনার মাধ্যমে তার সমাধানের সুযোগ আছে। প্রয়োজনে চীন ও তাইওয়ানের সাথে আলোচনা করতে পারে বাইডেন প্রশাসন। একসময় চীনের অংশ থাকা তাইওয়ান নিজেদের সার্বভৌম দেশ মনে করে, কিন্তু বেইজিং এখনও তাইওয়ানকে বিবেচনা করে নিজেদের প্রদেশ ও দ্বীপ হিসাবে। দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সম্প্রতি তাইওয়ানের নেতৃত্ব নেওয়ার জন্য তৎপরতা বাড়িয়েছে চীন। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। করোনায় মৃত্যুর দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেল মেক্সিকো। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মহামারীতে এ পর্যন্ত 1,55,000-এর বেশি মৃত্যু রেকর্ড করেছে দেশটি। বৃহস্পতিবার ছোঁয়াচে ভাইরাসটিতে নতুন করে আরও 1500 প্রাণহানি হয়েছে মেক্সিকোতে। প্রায় 19,000 নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত এখন 18 লাখের বেশি। মোট জনসংখ্যার তুলনায় মৃত্যুহারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেনের মতো দেশগুলো পেছনে থাকলেও সংক্রমণের তুলনায় মৃত্যুহার বেশি মেক্সিকোতে। হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী, অক্সিজেন ট্যাঙ্কের স্বল্পতা সব মিলিয়ে মহামারী মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশটি। চলতি সপ্তাহেই করোনা পজিটিভ হয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল। এদিকে করোনা ভাইরাসের নিয়ন্ত্রণহীন বিস্তারের মুখে সংযুক্ত আরব আমিরাতের সাথে সরাসরি ফ্লাইট স্থগিত করল ব্রিটেন। ফলে বন্ধ হলো দুবাই থেকে লন্ডন পর্যন্ত বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক আকাশপথ। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। এরই মধ্যে ব্রিটেনগামী সব ফ্লাইট বাতিল করেছে আমিরাত ও ইতিহাদ এয়ারলাইন্স। যাত্রীবাহী বাণিজ্যিক বিমান চলাচলে বুরুন্ডি আর রুয়ান্ডার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে লন্ডন। এর ফলে এসব দেশ থেকে বা ভ্রমণের মাঝপথে এসব দেশে যাত্রা বিরতি নিয়ে কেউই ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। কেবল ব্রিটিশ ও আইরিশ নাগরিক এবং ব্রিটেনে স্থায়ী আবাসনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। তবে দেশে ফিরলে তাদেরও নিজ বাড়িতে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিশ্বজুড়ে 22 লাখের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16,000-এর বেশি মানুষ। নতুনভাবে 6 লাখের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-19। সব মিলিয়ে বিশ্বের সংক্রমণ সংখ্যা 10,20,00,000 ছাড়ালো। শুধু যুক্তরাষ্ট্রে একদিনে 4,000-এর কাছাকাছি মৃত্যুতে মোট প্রাণহানি 4,44,000 ছুঁই। ব্রাজিলে এই দিন প্রাণহানি ছিল 1400-র ওপর আর ব্রিটেনে 1300-র কাছাকাছি। বৃহস্পতিবার 850-র বেশি মৃত্যু দেখেছে জার্মানি। এছাড়া 4 থেকে 550-র মতো প্রাণহানি রেকর্ড করেছে স্পেন, রাশিয়া, ইতালি ও ইন্দোনেশিয়া। কোভিড-19 মোকাবেলায় 89.3% কার্যকর প্রমাণিত হয়েছে নোভাভ্যাক্স ভ্যাকসিন। ব্রিটেনে পরিচালিত পরীক্ষামূলক ট্রায়ালের পর বিষয়টি নিশ্চিত করে মার্কিন বায়োটেক প্রতিষ্ঠানটি। একই সাথে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস দমনেও টিকাটি কার্যকর। দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে চালানো হয়েছে তৃতীয় ও চূড়ান্ত ধাপের পরীক্ষা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন টিকাটির ছাড়পত্রের জন্য যাচাই বাছাই করছে ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এমই4। এরই মধ্যে ভ্যাকসিনটির 6 কোটি ডোজ কেনার অর্ডার দিয়েছে যুক্তরাজ্য সরকার। অনুমোদন পেলে বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। করোনা ভাইরাসের টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকার একটি কেন্দ্র থেকে নেন টিকার প্রথম ডোজ। বয়স বিবেচনায় টিকা গ্রহণের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন 71 বছর বয়সী গুতেরেস। যোগান কম থাকায় সব দেশেই প্রাথমিকভাবে চলছে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রয়োগ। নিউ ইয়র্কে টিকা দেওয়া হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্যকর্মী, স্কুলকর্মী, গণপরিবহন কর্মী, দোকানদার এবং 65 বছরের বেশি বয়সী ব্যক্তিদের। রাশিয়ায় বিরোধী দলীয় প্রধান অ্যালেক্সাই নাভালনির জামিন আবেদন খারিজ করে দিয়েছে মস্কোর আদালত। বৃহস্পতিবার শুনানি হয়। এ সময় কারাগার থেকে ভিডিও লিঙ্কে আদালতে হাজিরা দেন পুতিনের এই কট্টর সমালোচক। আত্মপক্ষ সমর্থনে তিনি জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সবই বানোয়াট। বিরোধী দলকে কোণঠাসা করতেই সরকারের এই অপচেষ্টা। আদালতকে তিনি বলেন, বিক্ষোভ সমাবেশে এলোপাতারি ধরপাকড় চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারবে না পুতিন প্রশাসন। 44 বছর বয়সী এই রাজনীতিকের মুক্তির দাবিতে বৃহস্পতিবারও হাজার হাজার মানুষ নামেন রাজপথে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে ইরান। প্রকল্প শুরুর 1 মাসেরও কম সময়ে 20% সমৃদ্ধ 17 কেজি ইউরেনিয়াম উৎপাদন করেছে দেশটি। বৃহস্পতিবার ফোর্ডো পরমাণু কেন্দ্র পরিদর্শনের সময় টেলিভিশনে প্রচারিত ভাষণে একথা জানান দেশটির পার্লামেন্টের স্পিকার। বলা হচ্ছে, এর ফলে পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা অর্জনে আরও এক ধাপ এগোলো দেশটি। 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করার পরই এই পদক্ষেপের ঘোষণা দেয় তেহরান। হংকংয়ের নাগরিকদের জন্য ব্রিটেনের নতুন ভিসা ব্যবস্থা চালু হতে যাচ্ছে রোববার। স্মার্টফোন অ্যাপ ব্যবহার করেই তারা যাবেন
আবেদন করতে ভিসা পাওয়ার 5 বছর পর স্থায়ী আবাসন এবং আরও 1 বছর পর ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা। হংকংয়ের ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ পাসপোর্টধারীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই আবেদন করতে পারবেন। ভিসার শর্ত পূরণে সক্ষম মানুষের সংখ্যা হংকংয়ে 29 লাখ, তাদের ঘনিষ্ঠ স্বজন আরও 23 লাখ। সব মিলিয়ে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সুযোগ খুলে গেল 1/2 কোটির বেশি হংকংবাসীর জন্য, যা চীন শাসিত অঞ্চলটির মোট জনগোষ্ঠীর 70%। আগামী 5 বছরে প্রায় 3 লাখ মানুষ এই সুবিধা নেবেন বলে মনে করছে লন্ডন। গেল বছর হংকংয়ে চীন আরোপিত নতুন নিরাপত্তা আইন কার্যকর হয়। সে সময় সাবেক উপনিবেশের বাসিন্দাদের জন্য এই ভিসা চালুর ঘোষণা দেয় যুক্তরাজ্য। অভ্যন্তরীণ ইস্যু দাবি করে এতে হস্তক্ষেপ না করতে ব্রিটিশ সরকারকে সতর্ক করেছে বেইজিং। গর্ভপাতের সাথে জড়িত আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোকে তহবিল পাঠানোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক মেমো অর্ডারে স্বাক্ষরের সময় তিনি জানান, তথাকথিত মেক্সিকো সিটি নীতিমালা সেক্ষেত্রে পাল্টে যাবে, কারণ ট্রাম্প প্রশাসন নারীদের স্বাস্থ্যের ব্যাপারে হস্তক্ষেপ করেছিল। এই আদেশের পর বিগত সরকারের আমলে ক্লিনিকগুলোকে দেয়া কেন্দ্রীয় অর্থ সহযোগিতার বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানান প্রেসিডেন্ট। একই সাথে ওবামা কেয়ার ইন্স্যুরেন্স প্রোগ্রাম বিস্তৃত করার জন্য একটি ফরমানেও সই করেন তিনি। স্বাস্থ্যসেবার ব্যাপারে নতুন কোনো আইনের পক্ষপাতী নয় এই সরকার, সেটা জানান প্রেসিডেন্ট বাইডেন। বলেন, কংগ্রেস ও আইনি জটিলতা এড়াতেই এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় তরল নাইট্রোজেন থেকে ঘটা বিস্ফোরণে নিহত 6 জন। সংকটাপন্ন অবস্থায় 12 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রাইম পার্ক ফুডস নামের একটি পোল্ট্রি প্ল্যান্টে এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় 7-8 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কর্মরত 130 শ্রমিককে উদ্ধারের পর সরিয়ে নেওয়া হয়েছে পাশের একটি গির্জায়। চিকিৎসকদের দাবি, অবস্থা গুরুতর হওয়ায় বাড়তে পারে প্রাণহানি। যুক্তরাষ্ট্রের পোল্ট্রি ফুডের জন্য বিখ্যাত জর্জিয়ার গেইনসভিলে শহর, সেখানে কয়েক হাজার মানুষ এই খাতের সাথে জড়িত। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সেনেগালের উত্তরাঞ্চলে সন্ধান মিলেছে 750 মৃত চাতক পাখির। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা পাখির অভয়ারণ্যে পাখিগুলো মারা গেছে। চলতি সপ্তাহে মৌরিতানিয়া সীমান্তের জলাভূমিতে মৃত পাখিগুলোকে দেখতে পান রেঞ্জার্স সদস্যরা। মৃত্যুর কারণ জানতে কিছু নমুনা সংগ্রহের কথা জানিয়েছে অভয়ারণ্য কর্তৃপক্ষ। পশ্চিম আফ্রিকার সাহারা মরুভূমি পেরিয়ে জৌদ বার্ড স্যাংচুয়ারিতে প্রতি বছর উড়ে আসে কোটি কোটি অতিথি পাখি। প্রায় 350 প্রজাতির পাখি এলেও কেবল চাতক পাখির মৃত্যুতে বিস্মিত গবেষকরা। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মৃত পাখিগুলোকে পুড়িয়ে ফেলতে এবং অভয়ারণ্যে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বার্ড ফ্লুর কারণে চলতি মাসেই 1 লাখ মুরগি পুড়িয়েছে সেনেগাল। ফিল্মি স্টাইলে জেল ভেঙে পালিয়েও মুক্তি মিলল না যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার 2 কয়েদির। প্রায় 1 সপ্তাহ অভিযানের পর বৃহস্পতিবার তাদের আটক করে নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানায়, গেল রোববার কারাগারের নিরাপত্তা ফটক ও কাঁটাতারের বেড়া পার হয়ে পালিয়ে যায় 2 কয়েদি। এরপরই তাদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়। অভিযানের সময় ফসলের ক্ষেত ও বনভূমিতে পালিয়েছিলেন 2 কয়েদি। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী তাদের আটক করতে সমর্থ হয় কাউন্টি শেরিফের বাহিনী। 2 কয়েদির মধ্যে একজন 100 বছর এবং অপরজন 36 বছরের সাজাপ্রাপ্ত। ইউরোপের রেনেসা যুগের একটি চিত্রকর্ম বিক্রি হলো 9 কোটি 22 লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা 781 কোটি 44 লাখ টাকা। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সোদেবি অকশন হাউসের নিলামে বিক্রি হয় সান্ড্রো ব্রতিচেল্লির ইয়াং ম্যান হোল্ডিং আ রাউন্ডেল। 600 বছর পরে ইতালীয় এই চিত্রশিল্পীর আঁকা কোনো ছবি এত বিপুল দামে বিক্রির ঘটনা এটাই প্রথম। ফোন আর অনলাইনে অনুষ্ঠিত এই নিলামে দুর্লভ ছবিটির ক্রেতার নাম পরিচয় প্রকাশ করেনি সোদেবি। 1500 শতকে আঁকা ব্রতিচেল্লির বার্থ অফ ভেনাস আর প্রিমাভেরা শোভা পাচ্ছে ফ্লোরেন্সের উফিজি গ্যালারিতে। শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠান, তবে তা মৃতদের জন্য নয় বরং জীবিতদের জন্য। এমন প্রার্থনার আয়োজন থাইল্যান্ডের একটি প্যাগোডায়। নিয়মিত এই আয়োজনে প্রতিদিন অংশ নেন শতাধিক মানুষ। উদ্যোক্তারা জানান, মানুষকে মৃত্যু এবং পৃথিবীর অস্থায়ী জীবন সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন। অন্যান্য উপাসনা কেন্দ্র থেকে একেবারে ভিন্ন ব্যাংককের এই প্যাগোডা। মৃতদের আত্মার শান্তি কামনায় যেভাবে প্রার্থনা হয় ঠিক সেইভাবে চলছে প্রার্থনা, তবে তা জীবিতদের জন্য। প্রার্থনায় অংশগ্রহণকারীরাও মৃতদের মতো শুয়ে থাকেন কফিনে। চাদর দিয়ে ঢেকে দেওয়ার পর চলে প্রার্থনা। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রার্থনায় দৈনন্দিন জীবনে নানামুখী জটিলতার কারণে সৃষ্ট চাপ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।
করোনায় আমার চাকরি চলে যায়, পরিবারের বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। এরপর থেকেই আমি হতাশায় ভুগতে থাকি। তবে এই প্রার্থনার পর অনেকটাই চাপমুক্ত এবং নির্ভার লাগে। নিজেকে একদম ঝরঝরে ফ্রেশ লাগছে, মনে হচ্ছে যেন কেবল জন্ম নিলাম। করোনার কারণে শেষকৃত্যের আদলে এ ধরনের প্রার্থনায় অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে। প্রতিদিন 100-র বেশি মানুষ এ ধরনের প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন। পৃথিবীর জীবনটা খুব ছোট, একদিন না একদিন আমাদের মরতে হবেই। এই বোধটা জাগ্রত করতেই এমন আয়োজন। মানুষ যখন মনে করে তাকে যে কোনো সময় মারা যেতে হবে, তখন জীবনের জটিলতাগুলো অনেক সহজ হয়ে যায়। আয়োজকরা জানান মাত্র 100 বাত বা $3.5 খরচ করলে মেলে এ ধরনের প্রার্থনার সুযোগ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সমতলের 610 মিটার উঁচু থেকে সাইকেল চালিয়ে পাথুরে পাহাড় পাড়ি দিলেন মাউন্টেন বাইকার ড্যানি ম্যাকঅ্যাস্কেল। স্কটল্যান্ডের পশ্চিম উপকূলের স্কাইদ্বীপে ব্ল্যাক স্ন্যাপস গিরিখাত অতিক্রম করেন তিনি। সাইকেল চালিয়ে 40 থেকে 60 ডিগ্রি পর্যন্ত কৌণিক অবস্থানের খাতটি থেকে নেমে আসার পুরোটাই ধারণ করা হয় একটি ড্রোন চালিত ক্যামেরায়। ফিরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তাক লাগানো স্টান্টের পুরো ভিডিওটি। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।